গুড ইভিনিং। আজকে আমি যে ব্যাপারটা নিয়ে বলবো সেটা বেসিক্যালি একটা জিডিপির ব্যাপার। তো রিসেন্টলি জাস্ট 2-3 দিন আগেই জিডিপি আমাদের জিএসডিপি যেটা স্টেট ডোমেস্টিক প্রোডাক্টের একটা পরিসংখ্যান এসেছে। তা আমি মেনলি যে ওয়েবসাইটে যেটা প্রকাশিত হয়েছে সেটাই আমি দেখাবার চেষ্টা করছি। স্ক্রিনটা নিশ্চয়ই দেখা যাচ্ছে আপনি তো। এখানে আহ, এটা বেসিক্যালি ইন্ডিয়ান স্টেটের একটা জিডিপি প্রকাশিত হয়েছে। তো এখানে আমার যেটা দেখাবার সেটা আমি কতগুলো প্রোগ্রেসিভ স্টেট দিয়ে আমি শুরু করছি। তা এতে র্যাঙ্ক অনুযায়ী দেওয়া আছে। যেমন প্রথমেই মহারাষ্ট্র আছে। তো মহারাষ্ট্রে দেখা যাচ্ছে এবার ফিনান্সিয়াল ইয়ার 2024-2025 যেটা জিএসডিপি এসছে সেটা হচ্ছে 42.67 লাখ ক্রোড়। তামিলনাড়ু 31.55 লাখ ক্রোড়। সেম অর্ডারে কর্ণাটকে 28.09, গুজরাট 27.9, উত্তরপ্রদেশ 24.99, 25 ক্রোড় বলা যায়। আর ওয়েস্ট বেঙ্গল 18.8। এইভাবে অর্ডারে আরো অনেক স্টেট আছে এবং এটা ডিক্রিজিং অর্ডারে আছে। একদম ছোট স্টেট গুলো সেগুলো নিচের দিকে আছে। তা এখানে এটা একটা ফিগার। আর এছাড়া আছে পার ক্যাপিটা, যেটা নেট স্টেট ডোমেস্টিক প্রোডাক্ট। এখন এই পার ক্যাপিটার মজাটা হচ্ছে যে যে স্টেটের যেটা জিএসডিপি এসছে তার সাথে যে পপুলেশনটা আছে, টোটাল পপুলেশন আছে সেই স্টেটের, তার থেকে ক্যালকুলেট করে পার ক্যাপিটাটা বার করা। তো মহারাষ্ট্র দেখা যাচ্ছে 2.89 লাখ, অর্থাৎ 2.89 লাখ পার অ্যানাম হচ্ছে অ্যাভারেজ পার ক্যাপিটাল। সিমিলারলি তামিলনাড়ুতে 3.5 লাখ, কর্ণাটকে 3.31 লাখ, গুজরাট 3.13 লাখ, উত্তরপ্রদেশ অনলি 0.96 লাখ, 96,000। ওয়েস্ট বেঙ্গল হচ্ছে 1.57 লাখ। তো আমি সবগুলো এখন যাচ্ছি না, আহ, সব স্টেট গুলো। যেটা আমার বেসিক্যালি আমি যেটা এখানে দেখাচ্ছি এটা দেখানোর পিছনে একটা ইকোনমিক একটা ব্যাপার আছে, যেটা বলতে চাই সেটা হচ্ছে যে প্রথম সারির যে স্টেট গুলো আছে মহারাষ্ট্র, তামিলনাড়ু, কর্ণাটক, গুজরাট, এই স্টেট গুলো যেটা একটা মুখ্য ধারা সেটা হলো এই স্টেট গুলো সবাই বোথ মানে ম্যানুফ্যাকচারিং ইন্ডাস্ট্রি অ্যাজ ওয়েল অ্যাজ সার্ভিস ইন্ডাস্ট্রি, এরা এই দুটোতেই এরা মানে বিরাট ভাবে এরা এগিয়ে আছে। এবং এই স্টেট গুলো মধ্যে যে নামকরা যে শহরগুলো আছে সেগুলো কিন্তু মানে কতগুলো ইন্ডিয়ার বলা যেতে পারে ইকোনমিক নার্ভ সেন্টার। এখন সেই যে ইনফ্রাস্ট্রাকচার বা সেই যে ক্যাপিটাল বা যে ইনভেস্টমেন্ট সেখানে সব হয়েছে, তার একটা এফেক্ট কিন্তু আমরা এই যে ভ্যালু গুলো আসছে তাতে আমরা দেখতে পাচ্ছি। আর তার সাথে সাথে আরেকটা জিনিসও দেখতে পাচ্ছি যে যেখানে ওয়েস্ট বেঙ্গলের জিএসডিপি মাত্র 18.8 এবং পার ক্যাপিটা হচ্ছে
57 লাখ, সেখানে প্রায় সেম জনসংখ্যা বা পপুলেশন আমি যদি বলি তামিলনাড়ু, একটু কম, ওয়েস্ট বেঙ্গল থেকে একটু কম হবে, কিন্তু সেখানে দেখা যাচ্ছে যে জিএসডিপি ইজ 31.55 লাখ করে, আর পার ক্যাপিটা তো 3.5 লাখ। তা এটাই হয়তো আমাদের মানে বুঝতে অসুবিধা হয়, আমরা প্রত্যেকদিন এগুলো খুব একটা দেখি না যে এগুলো কিভাবে আর কি চেঞ্জ হচ্ছে। এখন ভারতবর্ষে যেগুলো আহ, জিনিসটা মনিটরিং হয়, যে এককালে প্ল্যানিং কমিশনের থ্রু দিয়ে হতো, এখন নীতি আয়োগ হয়েছে। তাছাড়া যেগুলো মেন যে ব্যাপারটা এতে আরো আসে সেটা হচ্ছে যে একটা গোল সেট করা, মানে বর্তমান যে সরকার রয়েছে সে একটা একটা টার্গেট সেট করে যে আমাদের টোটাল ইকোনমিটা এত ট্রিলিয়ন ডলার হতে হবে। এখন we are close to $4 trillion and our immediate target is 5 trillion. এখন এই $5 trillion জিডিপি যখন হবে, সেটা হতে গেলে কিন্তু এই যে কনস্টিটিউয়েন্ট স্টেট গুলো আছে, এই স্টেট গুলোর একটা বড় ভূমিকা থাকে। অর্থাৎ যেটা সেন্ট্রাল গভর্নমেন্ট বলে যে সেই স্টেট গুলোকে এগিয়ে আসতে হবে যাদের জিডিপি টার্গেটটা $1 trillion একটা চিন্তা করা হচ্ছে। আমি জানি না সেটা কতটা হবে, সেটা তো সেই স্টেট গুলোকে সেই পরিকল্পনা করতে হবে এবং সেইভাবে ইকোনমিক অ্যাক্টিভিটিতে এগিয়ে নিয়ে যেতে হবে। এটা সময় সাপেক্ষ এবং উইল টেল দ্যাট স্টোরি ওভার এ টাইম। কিন্তু একটা জিনিস আমি যেটুকু দেখতে পাচ্ছি সেটা হচ্ছে কয়েকটা স্টেট আছে যারা কিন্তু তাদের জিএসডিপি অ্যান্ড পার ক্যাপিটা সাবস্ট্যান্সিয়ালি বাড়াতে পেরেছে। কিন্তু সেখানে যদি আমি ওয়েস্ট বেঙ্গলকে দিই, এটা আমার সবসময় আলোচনার কেন্দ্র, সে কিন্তু ওইখানেই দাঁড়িয়ে আছে। এবং আরেকটা ফিগার এর সাথে এখানে, সেটা আমি দেখাতে পাচ্ছি না এই চার্টে, সেটা হচ্ছে এবারে রাজস্থান তাদের যে জিএসডিপি ইনক্রিজ যে রেটটা সেটা কোয়াইট সাবস্টেন্সিয়াল, উইচ ইজ অলমোস্ট ক্লোজ টু আমার মনে হয় 9% এসছে। তা দেখা যাচ্ছে রাজস্থান ওয়েস্ট বেঙ্গলের মানে ঘাড়ে নিঃশ্বাস ফেলছে 17.8 লাখ থেকে। তো এর থেকে একটা জিনিস বোঝা যায় যে একটা এফার্ট, বা আমি বলবো একটা কম্পিটিটিভ এফার্ট কিন্তু, যে স্টেট গুলোকে আমরা একসময় পিছিয়ে পড়া চিন্তা করতাম, আর বিশেষত বাঙালিরা তো অনেক রকম আহ, আহ, বিশেষত হিন্দি স্পিকিং যে সমস্ত স্টেট আছে, আরো ইন্টারেস্টিং আমি দেখাচ্ছি এখানে, হিন্দি স্পিকিং বলাতে এটাও আমি দেখাবো, মধ্যপ্রদেশ খুব ইন্টারেস্টিং। এর যদি পার ক্যাপিটা দেখা যায় তাহলে খুব অদ্ভুত ভাবে মধ্যপ্রদেশ, যেটা একবারে বলা হয় যে পুরো মানে পিছিয়ে পড়া স্টেট, তার পার ক্যাপিটা এবং ওয়েস্ট বেঙ্গলের পার ক্যাপিটা 1.5। তো এর থেকে একটা জিনিস বেরিয়ে আসছে এই যে সো কল্ড যে ইকোনমিক থট অফ দ্য কমিউনিটি, বেঙ্গলি কমিউনিটি and its inherent communism, and then the agrarian civilization, কৃষি নির্ভর একটা সমাজ ব্যবস্থা, ভূমি সংস্কার, বাম শাসনের ফল। তো এসব কিছু হওয়ার পরেও কিন্তু, যদিও একটা বিরাট সেকশন, বিশেষত ইয়াং জেনারেশন, যেটা আমি সবসময় মনে করি যে ওয়েস্ট বেঙ্গলের ইয়ং জেনারেশন তারা
এই কমিউনিস্ট চিন্তাধারায় আচ্ছন্ন থাকবে, কিন্তু তাদের আমি এটাই বলবো যে এত কিছু করার পরেও 34 বছর ধরে আর আজকে গত 13 বছর ধরে অনেক কিছু করেও ওয়েস্ট বেঙ্গলের জিএসডিপি কিন্তু মোরলেস ওইখানেই দাঁড়িয়ে আছে। তাদের কিন্তু ঊর্ধ্বগতি সেভাবে কিছু দেখা যাচ্ছে। এবং আরো অদ্ভুত ভাবে যদি আমি পার ক্যাপিটায় আসি, যেটা নিয়ে আহ, বর্তমান কেন্দ্রীয় সরকারের অর্থনৈতিক নীতি নিয়ে অনেক সমালোচনা হয়, সেই সমালোচনার একটা বড় ব্যাপারটা হচ্ছে ইনইকুয়ালিটি ইন ইনকাম, হিউজ ডিসপ্যারিটি। তা এটা কি হয়, এটা একটা ন্যাচারাল এফেক্ট। এটাকে কিন্তু আমি বলতে পারবো না যে এটা কোনো আহ মানে কোনো অর্থনীতির একটা ভুল দিক বলে এটাকে আমি যদি প্রচার করতে শুরু করি সেটা হয়তো একটু বাড়াবাড়ি হয়ে যাবে। মানে এটা এমনকি যে দেশগুলো ডেভেলপ কান্ট্রি সেখানেও কিন্তু ইনইকুয়ালিটি অফ ইনকাম অ্যান্ড জেনারেল স্ট্যান্ডার্ড অফ লিভিং এটা আছে। হ্যাঁ, তবে জার্মানি বা ফ্রান্স বা ইংল্যান্ড দেখলে দেখা যাবে সেই গ্যাপটা ইন্ডিয়ার থেকে অনেক কম। কিন্তু এখানে একটা জিনিস আমরা ভুলে গেলে চলবে না, যে ইন্ডিয়ার যে পপুলেশন, সেই পপুলেশন নিয়ে ইউরোপের কোন দেশ বা ইউরোপ কেন, আমি বলছি আমেরিকা রাশিয়া এদেরকে ধরলেও দে আর নো ওয়ার কম্পারেবল। তো আমি বহু জায়গায় এই জন্য এটা বলি যে ইকোনমিস্টরা যে অর্থনীতির কথা বলে বা সমাজ ভিত্তিক অর্থনীতির কথা বলে, সেখানে আমি মনে করি তাদের সবসময় এটা বলা উচিত যে এই অর্থনীতিটা অ্যাপ্লিকেবল হবে যদি পপুলেশনটা একটা এই লিমিটে থাকে। কারণ এই ইলেকশন এজেন্ডায় যদি আমরা ধরে নিই তাহলে দেখা যাচ্ছে যে প্রায় 80 কোটি লোককে ফ্রিতে রেশন দেওয়া হচ্ছে। 80 কোটি। আমেরিকার জনসংখ্যা হচ্ছে 30 কোটি। সো with this simple figure I can claim that there cannot be any in I mean there should be inequality which is very natural. ইনইকুয়ালিটি থাকবে না, এটাই আমার মনে হয় একটু অস্বাভাবিক কথা বলা হয়। কিন্তু সেখানে আমি বলতে চাইছি এটাই যে এই ফিগারটার থেকে দেখলে একটা জিনিস বুঝতে পারা যাচ্ছে যে প্রথমের দিকে যে স্টেট গুলো রয়েছে তারা কিন্তু অনেকটা এই পার ক্যাপিটা তুলে ধরতে পেরেছে, যদিও পার ক্যাপিটাও কিন্তু ওই সেকশনটাকে অ্যাড্রেস করতে পারছে না। ওই সেকশনটা বলতে যারা আজকে 1 প্যাকেট দুধ বা 1000 টাকা এর জন্য ভোট দেয়, ওই সেকশনটা কিন্তু সব থেকে বড় মানে একটা চ্যালেঞ্জ ইন্ডিয়ান ইকোনমিতে এবং স্টেটের ইকোনমি। তো কোশ্চেন ইজ হাউ ইউ ক্যান মেক দিস কমপ্লিট কমিউনিটি অ্যাজ প্রোডাক্টিভ। কারণ একটা তো পপুলেশন বেশি, আর একটা হচ্ছে আনপ্রোডাক্টিভ পপুলেশন উইচ ইজ ভেরি ডেঞ্জারাস। এবং এই আনপ্রোডাক্টিভ পপুলেশন তখন আরো ডেঞ্জারাস হয় যখন তাকে বসিয়ে খাওয়ানোর প্রোগ্রাম নেওয়া হয়, যেটা হয়তো নরেন্দ্র মোদী মাঝে মধ্যে বলে রেওয়াড়ি ইকোনমিক্স। কিন্তু এটা আজকে সব পার্টিরাই অন্তর্ভুক্ত করতে বাধ্য হচ্ছে, কারণ এটাই হচ্ছে ভোট ব্যাংক। তো যাই হোক, আমি আর এই পার্টি পলিটিক্স এর মধ্যে ঢুকবো না। আমি এটা বলতে চাইছি যে পশ্চিমবঙ্গের যে থিঙ্ক ট্যাঙ্ক রয়েছে অর্থনীতি নিয়ে যারা চিন্তা ভাবনা করে, তাদের আমার মনে হয় আমরা যদি সেই ফিরে যাই 2011 সাল এবং তার আগে, যে বুদ্ধদেব বাবু যে একটা ডাক দিয়েছিল যে শিল্প আমাদের ভিত্তি আর সরি কৃষি আমাদের ভিত্তি আর শিল্প হচ্ছে আমাদের ভবিষ্যৎ। তো বোধহয় সেই রেলিভেন্সটা আমরা এই ফিগারে দেখতে পাচ্ছি। সে 13 বছর কেটে গেছে, তো এখন বাকি স্টেট গুলো কিন্তু সেই
থিওরিতে এগিয়েছে। মহারাষ্ট্র এগ্রিকালচার আছে, কর্ণাটকেও আছে, গুজরাটেও আছে, কিন্তু অ্যাকচুয়ালি তারা কিন্তু ইন্ডাস্ট্রিকে অনেক বেশি এগিয়ে নিয়ে যেতে পেরেছে। তার জন্য তাদের জিএসডিপিতে সেই ফিগারটা আমরা দেখতে পাচ্ছি। আর পার ক্যাপিটাতেও আমরা তার একটা রিফ্লেকশন দেখতে পাচ্ছি। whereas বেঙ্গল is there where it was 30 years back. কোনো চেঞ্জ নেই। মাঝে মধ্যে আমি সব শুনি যে ভারতের যে অর্থনীতি, ভারতের যে গ্রোথ রেট, তার থেকে নাকি পশ্চিমবঙ্গ বেশি। কে বলে বা কোথার থেকে আসে আমি আজও জানি না। তবে এইটুকু জানি যে কোনোভাবেই সেটা সম্ভব নয়। কারণ আমি আবার সেই সিম্পল কথায় চলে যাচ্ছি, যেখানে ক্যাপিটাল ইনফিউশন কিছু নেই, সেখানে কোনো দিনও কোনো জাগলারিতেই সেই রাজ্য বা সেই দেশের ইকোনমি গ্রো করতে পারে না। সে যে যত বড় অর্থনীতিবিদই আসুক, আসল হচ্ছে ক্যাপিটাল ইনভেস্টমেন্ট। সেটা ইনফ্রাস্ট্রাকচার হতে পারে, সেটা সার্ভিস সেক্টর হতে পারে, সেটা ম্যানুফ্যাকচারিং ইউনিট হতে পারে, সেটা এনিথিং, বাট ইট হ্যাজ টু ডেভেলপ। তো আজকে আমি শেষ করছি। এই তথ্যটা আপনারা ভাববেন। আর যেটা আমরা বলি, মানে আর্থ সামাজিক যে চিন্তাধারা, যে প্রেক্ষাপট, তার ভিত্তিতে মানুষকে চিন্তা করতে হবে যে কোন জায়গায় গেলে আমাদের, বা কোন পদ্ধতি অ্যাডাপ্ট করলে আমরা উন্নত হতে পারবো অর্থনৈতিক দিক থেকে। শেষ করছি।